গতকালকে আমার এক ফেসবুক বন্ধু একটা স্ট্যাটাস দিচ্ছেন, লম্বা করে একটা স্ট্যাটাস দিচ্ছেন। স্ট্যাটাসটার প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই কেন সেটা নিয়ে বিতর্ক হয়? তাহলে প্রবলেমটা কি আর্জেন্টিনার? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অন্তত বিবেচনা করার মতো। আসলেই তো আর্জেন্টিনার যে 3টা বিশ্বকাপ জয়, প্রথম 2টা নিয়ে তো তীব্র বিতর্ক আছে। 1978 সালে ওই যে জেনারেল পেরুর মাথায় নাকি বন্দুক ঠেকায় পেরুকে 6 গোলে হারাইছিলেন, বিরাট বিতর্ক। 86 বিশ্বকাপ ম্যারাডোনা হাত দিয়ে গোল করে বিশ্বকাপ জিতাইছিল, তাই তো ফ্রেমিংটা তো সেরকমই। তাহলে এই দুটো তো মহাবিতর্কিত। 2022 বিশ্বকাপ মেসি এক গাদা পেনাল্টি পাইছে, এক গাদা পেনাল্টি দিয়ে ফেভার করে তার বিশ্বকাপ জেতানো হয়েছে, মহাবিতর্ক। এই 26 বিশ্বকাপ এখনো জেতে নাই, এর মধ্যে বিতর্ক তো একদম ছয় লাভ হয়ে গেছে। এছাড়াও আর্জেন্টিনার প্রচুর বিতর্ক। তার মানে আর্জেন্টিনা একটা কন্ট্রোভার্সিয়াল টিম। আর্জেন্টিনা যেখানে যায় কন্ট্রোভার্সি তৈরি করে, ওরা সরল করে কিছু জিততেই পারে না যোগ্যতা দিয়ে। এই না ফ্রেমিংটা। এখন এই ফ্রেমিংটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার চোখের সামনে নিয়মিত তো এই কথাগুলো হচ্ছে। নিয়মিত মিডিয়াতে প্রতি বছর বিশ্বকাপের আগে যখন ফিরে দেখা আয়োজন করে পত্রিকাগুলো, তখন এই বিশ্বকাপগুলোর কথা আসলেই, 78 বিশ্বকাপ আসলেই ওই পেরুর 6 গোলের কথা আসে, ম্যারাডোনার কথা আসে, যেই 86 বিশ্বকাপের কথা আসে, হাত দিয়ে গোলের কথা। মানে আপনার মাথায় এই ফ্রেমগুলো রয়ে যাচ্ছে সারাটা জীবন ধরে। আপনি আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, পর্তুগালের সমর্থক। আর্জেন্টিনার সমর্থক হলে আপনাকে মাথাটা নিচু করেই চলতে হয়, যে তাই তো আমাদের বিশ্বকাপ তো আসলে চুরি করা বিশ্বকাপ, উনি আর জোর গলায় কথা বলি কি করে? আমরা আজকে এই ব্যাপারটা একটু খোঁতায় দেখি। না, আর্জেন্টিনার বিশ্বকাপ চুরি করা কি না, ওই যুক্তি খুব একটা দিতে যাব না। ওই যুক্তি যুক্তির জায়গায় থাক। আমি দেখতে চাই যে অবিতর্কিত বিশ্বকাপ কে কে জিতছে। বিশ্বকাপ জয়ের পথে বিতর্ক হয় না, মানে প্রতিপক্ষের বিতর্কের শিকার হয় না, এরকম ঘটনা কি খুব একটা ঘটছে? বড় বড় দল ব্রাজিল, জার্মানি, ইতালি, তারা যখন বিশ্বকাপ জেতে, বিশ্বকাপ জেতার পথে একটা দুটো বড় বড় এরকম ইনসিডেন্ট ঘটে, যেগুলো নিয়ে কাল জুড়ে বিতর্ক চলা উচিত। যদি ঘটেই থাকে সেটা চলে না কেন? আর্জেন্টিনাগুলো চলতেই থাকে চলতেই থাকে, এই ফ্রেমিং এস্টাবলিশ হয়ে যায়। কিন্তু আমরা 66-র কথা ভুলে যাই, 34-এর কথা ভুলে যাই, জার্মানির তো সবগুলোর কথা ভুলে যাই। এগুলো কেন হয়? কেন হয়? এই জিনিসটা আজকে একটু আলাপ করব। এটা আমাদেরকে একাধিক ফেজে একটু আলোচনা করতে হবে। খুব ভালো হতো যদি এটা পর্ব করে করতে পারতাম, কিন্তু আমি সাহস পাই না যে একটা কন্টেন্ট 3 পর্ব করে যদি পাবলিশ করি, তাহলে এই পর্ব যারা দেখলেন তারা পরের কোনো পর্ব দেখবেন কিনা। তবে আজকে একটু রিকোয়েস্ট করব, যে আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, ফলে নিরপেক্ষ থাকতে পারবো না, কিন্তু হেট্রেট ছড়াবো না, নিশ্চিত থাকেন। চেষ্টা করব সাবজেক্টিভ ওয়েতে কথা বলার, কিন্তু কথাগুলো একটু ধারাবাহিকভাবে শুনলে আপনি যদি যে কোনো দলের সমর্থক হন, আপনি নতুন একটা চিন্তার খোরাক পাবেন। ডিসিশন বদলাতে হবে না, কিন্তু চিন্তার একটা খোরাক পাবেন। আমরা বড় 3টা দল ধরে একটু আগে কথা বলি। জার্মানি, ইতালি আর ব্রাজিল। একথা মানতে হবে যে ব্রাজিলের 66 জয় ছাড়া কোনোটা নিয়েই তেমন কোনো গুঞ্জন নাই। জার্মানির দিকে তাকাই, জার্মানির কোনো একটা বিশ্বকাপ জয় আপনি পাবেন না যেটা আর্জেন্টিনার ওই 2 বিতর্কের চেয়ে, মানে 78 বা 86-এর চেয়ে কম বিতর্কিত। 54-এ জার্মানি যখন জিতলো, অলমোস্ট 54-এ তো দুনিয়ায় ফেসবুকও ছিল না, সারা দুনিয়া সার্কুলেটেড হয় ওরকম ওয়েল কানেক্টেড মিডিয়াও ছিল না। তারপরেও সারা পৃথিবীতে এটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে জার্মানরা ব্যাপক পরিমাণে অলৌকিক ধরনের ইনজেকশন নিচ্ছে। তার পক্ষে জার্মান কিছু চিকিৎসকের সাক্ষ্যও পাওয়া গেছিল। হাঙ্গেরিকে তারা যখন ফাইনালে হারালো, তখন এটা নিয়ে একেবারে অভিযোগ দাবানলের মতো উঠল যে ডোপিং হচ্ছে। জার্মানরা জবাব দেওয়ার চেষ্টা করলো যে আমরা ইনজেকশন নেই, ওটা ভিটামিন ইনজেকশন। কিন্তু এটা শক্তিবর্ধক ইনজেকশন, অন্যান্য ড্রাগ, নানা রকম সন্দেহ ওই সময় বিস্তার লাভ করছিল। ফাইনালে ফাইনালে ফ্রেঞ্চ পুস্কাসের সমতাসূচক গোল অফসাইডের অজুহাতে বাতিল করা হয়েছিল। সেটা কিন্তু আজও পর্যন্ত লোকে বিশ্বাস করে যে না, ওটা অফসাইড ছিল না, পুস্কাসের গোলটা নির্ভুলই ছিল। এখন আমার আর্গুমেন্ট হচ্ছে এই জায়গাটা থেকে এটা একটু বলে রাখা ভালো, যে বিতর্ক বলতে আমরা কি বুঝি। আর্জেন্টাইনরা তো নিশ্চয়ই স্বীকার করে না যে 78-এ তারা বিতর্কিতভাবে জিতছে, 86-এ বিতর্কিতভাবে জিতছে। এটা তো আর্জেন্টিনা বিরোধী শিবির বলে। এখন জার্মানরাও এগুলো স্বীকার করবে না, জার্মানদের বিরোধী শিবির বলে। এটুকু তারা স্বীকার করতে হবে যেহেতু এভিডেন্ট যে ওই বিশ্বকাপে ডোপিং নিয়ে ব্যাপক গুঞ্জন হয়েছিল। 74-এর ফাইনালে জার্মানি কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি পাইছে,
ক্রোয়েফের বিপক্ষে শারীরিক শক্তি প্রয়োগ করছে। এছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি পাইছে বলে অভিযোগ ছিল। জার্মানি তাহলে আরও একটা বিশ্বকাপের হিসাব পাইলেন। 90 ফাইনালের কথা মনে করতে পারেন না? 90 ফাইনালের কথা, ফাইনালের আগে আর্জেন্টিনার 4 জন খেলোয়াড়ে প্রায় নো হায়ার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ফাইনাল খেলছিল আর্জেন্টিনা একটা বিকল্প একাদশ নিয়ে প্রায়, সেখান থেকেও আবার 2 জন লাল কার্ড পেয়ে গেল। ওই 9 জন নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেল। শেষ মুহূর্তে একটা অতি বিতর্কিত পেনাল্টি দেওয়া হলো আর্জেন্টিনার বিপক্ষে। মানে ইতিহাসে এরকম বিশ্বকাপ আসর, এরকম বিতর্কিত বিশ্বকাপ আসর হয় নাই 90 বিশ্বকাপের মতো। জার্মানিকে জেতানোর জন্য যা যা করা হয়েছে, আজকের ভাষায় যদি বলি যা যা করা হয়েছে, সব বিতর্ক হয়েছে। জার্মানি একটা কলঙ্কিত বিশ্বকাপ জিতছে মিডিয়ার ভাষাতেই 1990 সালে। এমনকি 2014তেও ম্যানুয়েল নয়ারের লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে কেউ কেউ মনে করেন, এবং আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া উচিত ছিল। নয়ার যখন হিগুয়েনকে অফ দ্য বল হিট করলো মুখে, তখন কি ওটা পেনাল্টি হওয়া উচিত ছিল না? এখন আমি যদি বলি ওটাও বিতর্কিত ব্যাপার। অন্তত মেসি এক গাদা পেনাল্টি পাইছে, এই আজগুবি তথ্য যদি আমরা 2022-এর ব্যাপারে বিশ্বাস করি, তাহলে নয়ারের লাল কার্ড পাওয়া উচিত ছিল। এটুকু বিতর্ক তো তোলা যায় 2014 নিয়ে, ছোট বিতর্ক তুললেও তুলে দিলাম। তাহলে দেখলাম যে জার্মানির 4টা বিশ্বকাপের 2টো নিয়ে সিরিয়াস কন্ট্রোভার্সি আছে, বাকিগুলো নিয়ে 2022 মার্কা ফিসফিসানি তৈরি করা যায়। ইতালির 1934 নিয়ে বোধহয় ইতালিয়ানরাও কথা বলতে সাহস পাবে না। ইতালিয়ানরা যে বুকে 4টা ব্যাচ লাগায় ঘোরে, ওটা নিয়ে কথা বলার সাহস ইতালিয়ান হিস্টোরিয়ানদের হওয়ার কথা না। 1934 সালে প্রথমত হচ্ছে আগের বছরের ফাইনালিস্ট আর্জেন্টিনার 4টা টপ ফুটবলারকে ধরে নিয়ে নাগরিকত্ব দিয়ে ইতালির হয়ে খেলানো হয়েছিল। তার ভিতরে লুইস মন্টিও ছিলেন, তখনকার বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের ধরে নিয়ে ইতালির হয়ে খেলানো হয়েছিল। এরপরে আমার মনে আর কিছু লাগতো না। এরপরে মুসোলিনির সময় খেলা, ইতালিতে খেলা, অলমোস্ট ইতালির প্রতিটা ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ ছিল, এবং অভিযোগগুলো এইরকম না যে ভুল বাসে দিছে, পেনাল্টি দিয়ে দিচ্ছে ইচ্ছা মতো, মাঝ মাঠে কেউ একজন ডাইভ দিচ্ছে, বক্সের বাইরে পড়ে গেছে বেচারা, মানে হিসাব করে বক্সে পড়তে পারে নাই, বক্সের বাইরে পড়ছে, তাও রেফারি টেনে নিয়ে বক্সে পেনাল্টি দিচ্ছে। আবার প্রতিপক্ষের ক্ষেত্রে বক্সে মায়ের ঠ্যাং ভাঙিয়ে দিলেও পেনাল্টি তো দূরে থাক, বাসিও বাজে না। এসব ঘটনা ঘটছে তো 34-এ। এভাবেই তারা প্রথম বিশ্বকাপটা জিতছে। এরপরে কলঙ্কের চূড়ান্ত, এর চেয়ে কলঙ্কিত বিশ্বকাপ আসলেই পৃথিবীতে আর আসে নাই 34 বিশ্বকাপের মতো। 38-এ ওই একই ঘটনা, ওই ফ্যাসিস্ট শাসকদের নির্দেশনা, ডিক্টেটরশিপ, ম্যাচ নিয়ন্ত্রণ, কন্ট্রোভার্সি অনেক ছিল। সুনির্দিষ্ট করে ধরেন ওই 4 আর্জেন্টাইনকে তুলে এনে নাগরিকত্ব দিয়ে খেলানোর মতো ঘটনা ঘটে নাই, কিন্তু ওই একই রকম কন্ট্রোভার্সি ছিল। 38 ইটালিও ওই একই একই ঘুরে ফিরে 34 আর 38-এর গল্প প্রায় একই। 82-র ইতালির জয়টা ইতালিয়ানরা খুব রোমান্টিক করে দেখায়। আমি যদি দুটো মাত্র পয়েন্ট বলি, যে ম্যারাডোনা এবং জিকোকে 82-তে ইতালিয়ানরা যে মারটা মারছে, যতজন মারছে, সবাই যদি একটা করে ইয়েলো কার্ডও দেখতো, তাহলে ইতালির হয়ে খেলার জন্য ফাইনাল পর্যন্ত কেউ থাকতো না। ম্যারাডোনা এবং জিকোকে, শুধু ম্যারাডোনাকে বললে বেশি পার্সিয়ালিটি হয়ে যাবে, জিকো ব্যাপক মার খাচ্ছেন, ব্যাপক। আপনি শুধু ফুটেজ দেখেন, ম্যারাডোনা কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাউল হওয়া ফুটবলার, এবং তার সেও ফাউল ওই 82-র ওই অল্প একটু সময়, 82 তো পুরোটা ম্যারাডোনা খেলতে পারেন নাই, অল্প সময় খেলছেন, ওইটুক সময় হয়ে গেছে। মানে প্রায় 86 পুরোটা খেলে যত ফাউলের শিকার হয়েছে, বা 90 পুরোটা খেলে যতটুকু হয়েছে, 82 ওইটুক সময় ইতালি করে ফেলছে। আর জি করে তো পুরো টুর্নামেন্ট পিটাইছে, পুরো টুর্নামেন্ট ধরে ওরা যারে পাইছে তারে পিটাইছে। ইনফ্যাক্ট মানে ওরকম ফিজিক্যাল পিটাপিটি টুর্নামেন্ট ফুটবল ইতিহাস, আধুনিক ইতিহাস দেখেন। যদি আপনি ধরেন যে 70 থেকে আধুনিক ফুটবল শুরু হয়ে গেছে, তারপরেও দেখে নাই, বাসি খুব একটা বাজে নাই। বললাম না, সবাই একটা করে যদি হলুদ কার্ড দেখতো ওই বিশ্বকাপের যত ফাউল ইতালিয়ানরা করছে, তাহলে ফাইনাল খেলার জন্য 26 জনের দলের একজনও অবশিষ্ট থাকতো না, সবাই আগেই নিষিদ্ধ হয়ে যেত। আচ্ছা ভালো কথা, 82 ওয়ার্ল্ড কাপে তো ইতালির অন্যতম নায়ক পাওলো রুসি। পাওলো রুসি বিশ্বকাপ খেলতে পারলেন কি করে? পাওলো রুসি না ব্যাটিং স্ক্যান্ডালে নিষিদ্ধ ছিলেন, এবং প্রথমে যে শাস্তির ঘোষণা হওয়ার কথা ছিল, তাতে তো 82 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার কথা তার শাস্তিতে। কি করে এটা অদ্ভুত একটা মীমাংসায় বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে শাস্তিটা শেষ হয়েছিল? একটু খোঁজ খবর নেওয়া যাক তো, দেখেন তো একটু পত্রিকা টত্রিকা ঘেটে বা ইন্টারনেট ব্রাউজ করে, যে পাওলো রসির বিশ্বকাপ খেলাটা স্বাভাবিক ছিল কিনা।
নিষেধাজ্ঞাটা সে তো বেটিংয়ের সঙ্গে জড়ায় পড়ে বাদ মানে ফিক্সিংয়ের সঙ্গে জড়ায় পড়ে নিষেধাজ্ঞা পাইছিল, যেটা ইতালিয়ানদের জন্য খুব কমন সিনারিও। তাহলে সে খেললো কিভাবে? এটা একটু খোঁজ নেওয়া লাগে না? খোঁজ দিয়ে দেখবেন যে এটা কত বড় রহস্যময় একটা ব্যাপার। 2006-এ আসেন, ইতালির 2006। 2006কে আপনার দৃশ্যত মনে হবে একটা নিরীহ বিশ্বকাপ। ইতালি ভালোভাবেই জিতে গেছে। শুধু ফাইনালে জিদানের সঙ্গে মাতেরাজ্জি যা করছে, এরপরে ওই বিশ্বকাপ নিয়ে আপনি বলবেন যে ইতালিয়ানরা গর্ব করবে? যদি 78 বা 86 আর্জেন্টিনার কলঙ্ক হয়, 2006ও কলঙ্ক না? বাকি ৩টা তো আমি বলি যে মুখ দেখানো উচিত না। ওই ৩টা মুখ দেখানোই উচিত না। ইতালির প্রথম ৩টা। জার্মানির অন্তত ২টায় মুখ দেখানো উচিত না। ইতালির 2006ও এমন কিছু গর্বের ব্যাপার না। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটায় প্রাউড ফিল করতে পারে ব্রাজিলিয়ানরা যে তাদের ৫টা বিশ্বকাপের ৪টা নিয়েই খুব জোরালো কোনো ফিসফিসানি নাই। কিছু আছে 2022 মার্কা। ওই পেলে বেশি সুবিধা পাইছেন, অমুক তমুক। আসল ঘটনা তো পেলে বেশি মার খাইছে। যে আসল ঘটনা কয়জন দেখে? আসল ঘটনা তো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলে কি আর্জেন্টিনা জিতছিল ইংল্যান্ডের বিপক্ষে? ওই গোলটার পরেই তো ম্যারাডোনা গোল অফ দ্য সেঞ্চুরি করলো, সেই গোলে জিতছিল। ও ও হ্যান্ড অফ গড তো ডিসাইডার কোনো কিছু না। ওটা একটা অবশ্যই খারাপ কাজ হচ্ছে, অবশ্যই ম্যারাডোনার চাতুরি সে করছে, রেফারি ধরতে পারে নাই, অন্যায় হয়েছে, ভুল হয়েছে। কিন্তু ওইটা দিয়ে তো আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে নাই। বিশ্বকাপ জিতছে তো ওই বাকিগুলো দিয়ে। এখন ওই যে ফিসফিসানি কুটকুটানি 2022-এ মেসির চেয়ে পেনাল্টি ফাইনালে মানে আর্জেন্টিনার চেয়ে ফাইনালে বেশি পেল ফ্রান্স। এখন শুনতে হবে যে আর্জেন্টিনা বেশি পেনাল্টি দিয়ে জেতে। এখন এই জাতীয় তর্ক ব্রাজিলকে নিয়েও আছে, ওগুলো আলোচনা না করি। 66কে কিভাবে এড়াবেন? 66-এ ব্রাজিলের যে জয়, ওটা কিভাবে আপনি বলবেন যে এটা বিতর্কমুক্ত? গারিঞ্চার মতো খেলোয়াড়, গারিঞ্চাকে লোকে বলে দ্য ম্যাজিশিয়ান ফ্রম লাতিন আমেরিকা। পৃথিবীতে বহু লোক আছে যারা 50s 60s দেখছেন, এখন তো তারা বোধহয় আর বেঁচে নাই, কিন্তু বহু লোক ছিলেন যারা বিশ্বাস করেন যে পেলে অনেক বড় ফুটবলার, গ্রেটেস্ট ফুটবলার একজন, কিন্তু গারিঞ্চার ম্যাজিকের কাছে উনি কিছু না। যেহেতু আমি পার্সোনালি এই মতের লোক না, গারিঞ্চারে আমার অনেক বড়দের আরিয়েলোর থেকে মনে হয়। মাঠে প্রচুর ম্যাজিক দেখাবেন, আউটপুটটা তো পেলেকেই দিতে হবে। আউটপুটটা উনি খুব একটা দিতেন না, বাট এটা ঠিক যে 50-60 একটা লোক ওরকম ম্যাজিক দেখাচ্ছে মাঠে, এটা দেখলে অবশ লাগতো। এখনো যেটুকু ফুটেজ পাওয়া যায় অবশ করার মতো। গারিঞ্চা 66 ফাইনাল খেলার কথা না, সেমিফাইনালে উনি বহিষ্কৃত হয়েছিলেন। তখন তো রেড কার্ড ছিল না, বহিষ্কার হতো। মুখে বলা হতো সেন্ট অফ। সেন্ট অফ বললে বের হয়ে যেতে হতো। অনেকের আবার ধারণা এই প্রসঙ্গ যখন ওঠে ওখানে অনেকে গিয়ে বলে দেখি তখন তো রেড কার্ড ছিল না, গারিঞ্চা রেড কার্ড পাইছিল কি করে? আসলে রেড কার্ড ছিল না, তখন মুখে বলা হতো সেন্ট অফ। ফাউলে বের হয়ে যেতে হবে, এটা ফুটবলের আদি জিনিস। এটা নতুন আবিষ্কার না, কার্ড দেখানোটা পরে আবিষ্কার হয়েছে। সেন্ট অফ করা হয়েছিল তখন থেকেই, কিন্তু এরও বহু আগে থেকে ফিফার এটা নিয়ম যে অটোমেটিক সাসপেনশন, যেটা নিয়ে এবার ওই যে আমেরিকার ওই ছেলেটাকে নিয়ে বিতর্ক হচ্ছে। অটোমেটিক সাসপেনশনে গারিঞ্চার ফাইনাল খেলার কথা না। ফিফা হঠাৎ করে একটা ভুতুড়ে রায় দিল যে ঘটনাটা পুনঃতদন্ত করে দেখা গেছে গারিঞ্চার ওটা ফাউল ছিল না, ফলে গারিঞ্চা ফাইনাল খেলবে। কিভাবে পুনঃতদন্ত হলো? পুনঃতদন্তের একটা মজা তখন পর্যন্ত ছিল যে ওই তদন্তে প্রত্যক্ষদর্শীর সাক্ষী লাগবে। মানে তখন তো ভিডিও ফুটেজের সহজলভ্যতা ছিল না, ফলে প্রত্যক্ষদর্শী সাক্ষী, প্রত্যক্ষদর্শী কে? নিকটতম লায়েন্সম্যান ছিলেন উরুগুয়ের। ওই সাক্ষীর মানে ওই শুনানির ঠিক আগে আগে ভদ্রলোক রহস্যময়ভাবে উরুগুয়ের ফ্লাইট ধরে, তার আরও ম্যাচ আরও কাজ বাকি থাকা সত্ত্বেও তিনি উরুগুয়ের ফ্লাইট ধরে দেশে ফিরে যান। তাকে আর কেউ কোনোদিন খুঁজে পায় নাই। এখন ঘটনা হচ্ছে, এটাকে যদি আপনি বিতর্ক না বলেন তাহলে পেরু ম্যাচটারে কিভাবে বিতর্ক বলেন বলেন তো? পেরু ম্যাচের কোনো সাক্ষী আছে আপনার কাছে? আপনি অনেকগুলো অনুমান করে বসে আছেন যে আর্জেন্টিনার ম্যাচে ৪ ম্যাচে জিততে হতো, ৪ গোলে জিততে হতো, আর্জেন্টিনা ৬ গোলে জিতে গেছে, মানে পেরু ম্যাচ পাতাইছে, পেরু টাকা খাইছে, পেরুরে স্বৈরশাসক টাকা দিছে। হইতে পারে, হইতে পারে ভাই। ৬ গোল দেওয়াটা এক হাফে, তার মধ্যে ৫টা গোল না ৪টা গোল, এটা অবশ্যই সন্দেহজনক। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে পেরুর এতগুলো খেলোয়াড়, আর্জেন্টিনার এতগুলো খেলোয়াড় দীর্ঘ জীবন বাঁচলো তারা, শেষ বেলায় এসে মরলো। কেউ একটা আত্মজীবনীতে, কেউ একটা সাক্ষাৎকারে ওটার পক্ষে বিপক্ষে কিছু বলল না। ওটার কেউ একটা প্রমাণ রেখে গেল না। কেউ সাক্ষী দিল না। কি প্রমাণ? পেরুর প্রেসিডেন্ট, আর্জেন্টিনার প্রেসিডেন্ট পেরুর ড্রেসিং রুমে গেছিলেন।
বাইরে ভাই ওই সময় প্রায় প্রত্যেকটা ম্যাচের সময় ওই স্বৈরশাসক 2 ড্রেসিং রুমে যাইত। এগুলো দিয়ে কিছু প্রমাণ হয় না। যেমন প্রমাণ হয় না যে গারিনচার লাল কার্ড উঠানোটা বৈধ ছিল না অবৈধ ছিল। আমার কথাটা বুঝেন। আমি কিন্তু কোনো বিশ্বকাপকে কলঙ্কিত করতেছি না। হ্যাঁ, অবশ্যই ইতালির 34, 38 বা জার্মানির 70 এগুলোরে আমি লজ্জার বিশ্বকাপ মনে করি। কিন্তু ওই যে আর্জেন্টিনা 78, 86, ব্রাজিলের 66 এর কোনোটাই প্রমাণিত, কোনো বিতর্কিত না। আর 2022 তো ফাত্রামি। 2022 নিয়ে যেটা হয়। এখন এর সঙ্গে আমি চাইলে আরো প্রচুর উদাহরণ দাঁড় করাতে পারি। এটা শুধু চ্যাম্পিয়নদের কথা গেল। এর বাইরে ধরেন ওই যে গিজন কেলেঙ্কারি, যেভাবে জার্মানি ফাইনালে উঠলো, লজ্জা, লজ্জা, লজ্জা। এরকম সব ঘটনা প্রচুর ঘটছে। এই শুধু চ্যাম্পিয়নদের কথা বললাম। এই সাথে যে চ্যাম্পিয়ন হওয়া মানেই আপনি কিছু কলঙ্ক পাড়ায় চ্যাম্পিয়ন হন। এখন সেটাই যদি সত্যি হয়, আমার এই থিসিস যদি সত্যি হয়, আমার এই থিসিস কি সত্যি? সেটা জানার জন্য আপনার সামনে উইকিপিডিয়া আছে, আপনার সামনে গুগল আছে, ফিফার আর্কাইভ আছে। আপনি চাইলে ফিফার রিপোর্টগুলো দেখলেই হবে। যে উইকি, গুগল এগুলোর খুব ভরসা করবেন না। ফিফার আর্কাইভে এই ম্যাচগুলো যেগুলোর কথা বললাম এগুলো রিপোর্ট পড়ে দেখবেন। 66 এর রিপোর্ট পর্যন্ত দেখবেন। 66 এর যে ফিফার নিজস্ব রিপোর্ট সেখানে বলা আছে কন্ট্রোভার্সিয়াল এবং আনঅ্যানসার্ড এইভাবে ইয়েরে গারিনচারে খেলতে দেওয়া ছিল। ওকে, তার মানে এইটুক পর্যন্ত মিথ্যা বলি নাই এই থিসিসটা, যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন মানে অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রে আপনার নামের সঙ্গে কিছু বিতর্ক জড়াবে। কখনো সত্যি সত্যি বিতর্ক, কখনো আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেন। চ্যাম্পিয়ন হয়েছেন মানেই হচ্ছে প্রচুর লোকরে আপনি বঞ্চিত করে আসছেন না, খুবই স্বাভাবিক। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, ব্রাজিল চ্যাম্পিয়ন হোক, দেখেন আপনার ক্লাসে যখন কেউ ফার্স্ট হয়, যতই বন্ধু হোক, ওই যে 3 ইডিয়টসে শুনছেন না, যে বন্ধু ফেল করলে কষ্ট লাগে, বন্ধু ফার্স্ট হয়ে গেলে তার চেয়েও বেশি কষ্ট লাগে। যতই নেইমার আর মেসি বন্ধু হোক, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেলে নেইমারের বুকের ভিতরে একটা মোচড় দিয়ে ওঠে না, একটু দাঁত কিরমির করে ওঠে না, যে সারাটা সময় আমার এই বড় ভাইটার সময় ঘুরে বেড়াই আর ও সুযোগ সুবিধা পায় চ্যাম্পিয়ন হয়ে যায়। এই যে সুযোগ সুবিধা পায় ব্যাপারটা সবসময় মানুষের মাথায় কাজ করে। দেখবেন পাশাপাশি দুটো পরিবারের ছেলে মেয়ে, একটা ছেলে ক্যারিয়ারে সফল হচ্ছে, আর একটা ছেলে হচ্ছে না। ওই বাকি ফ্যামিলিটা বলতেছে যে ওর বাবা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে এগুলো করতেছে। এরকম ব্যাপার প্রতিটা সাফল্যে আপনার আশেপাশের লোক ঈর্ষান্বিত হয়ে কিছু গুজব রটাবে, আবার কিছু সত্যি সত্যি কেলেঙ্কারিও থাকে। বিশ্বকাপটা কোনো দুধে দোয়া তুলসী পাতার না। এই বিশ্বকাপে ফিফা যা যা করতেছে, এখন কোনটা সত্যি কেলেঙ্কারি কোনটা মিথ্যা কেলেঙ্কারি বাঁচতে বসলে তো বিরাট কেলেঙ্কারি। ওই ইরানের সঙ্গে যা করলো, হাইতির জার্সি নিয়ে যা করলো, সোমালিয়ান রেফারির সঙ্গে যা করলো, প্যাট্রিক লুমুম্বার ওই আইকনিক ফ্যানরে যা করলো, কেলেঙ্কারি না? এভরিথিং কেলেঙ্কারি। নিজেদের খেলোয়াড়কে আমেরিকার খেলোয়াড়ের লাল কার্ড সাসপেনশনের জন্য ট্রাম্প ফোন দিল, কত কেলেঙ্কারি। তাহলে আর্জেন্টিনা কেলেঙ্কারিটা মানতে দোষ কোথায়? এখন ঘটনা হচ্ছে আমি যেভাবে বলি যে কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি আছে অলমোস্ট প্রতিটা বিশ্বকাপ নিয়ে, তাহলে ওই ফ্রেমিংটা কেন? ওই যে বললাম যে আর্জেন্টিনার ৩টা বিশ্বকাপই কলঙ্কিত বিশ্বকাপ। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই সেটা কলঙ্কিত হয়। ইতালির ৪টা না কেন? ব্রাজিলের ১টা না কেন? ব্রাজিলকে বাদ দেই। ব্রাজিল তো ৫টা বিশ্বকাপ জিতেছে, ওর ভেতরে ১টা কলঙ্কিত। যদি ওই অর্থে বলি। আমি কোনো কলঙ্কিত বিশ্বকাপ বলি না। শুধু ইতালির আর ইয়ের ছাড়া, জার্মানির কিছু বিশ্বকাপ ছাড়া কলঙ্কিত বিশ্বকাপ বলি না। কিন্তু তাহলে ইতালি আর জার্মানিকে ছাড় দেওয়া হয় কেন? তাদের বিশ্বকাপগুলো তো আর্জেন্টিনার চেয়ে পার কলঙ্কিত। মানে দৌড়ে জেতানো হচ্ছে। একটা ম্যাচ না। ধরেও নিলাম আর্জেন্টিনা পেরুর বিপক্ষে একটা ম্যাচ জিতছিল বন্দুক ঠেকায়া। ওই 34 এ তো অলমোস্ট ইতালি সবগুলা ম্যাচ ওইভাবে জিতছে। তাহলে ওদের গায়ে কলঙ্কের দাগ নেই কেন? ওই ফ্রেমিং নেই কেন? এখন কথা হচ্ছে যে এই ফ্রেমিংটা তো মিথ্যা না। এটা তো আপনি যে জানেন, এটাকে আপনি নিজে জানেন। আপনি বানাইছেন। আপনি যদি আর্জেন্টিনা ভক্ত হন তাও আপনি বানান নাই। আপনি ব্রাজিল ভক্ত হইলেও বানান নাই। রোনালদো ভক্ত হইলেও বানান নাই। আপনার মাথায় এটা ঢুকানো হইছে। আপনি এই ন্যারেটিভের মধ্যেই জন্মাইছেন, এই ন্যারেটিভের মধ্যে বসবাস করেন। এখন আমরা দার্শনিকভাবে যদি জিজ্ঞেস করি যে সত্যি কি? বিশ্বাস কি? আমরা এই যে বিশ্বাস করি যে আর্জেন্টিনার ৩টা বিশ্বকাপ কলঙ্কিত। আমরা বিশ্বাস করি জার্মানি, ইতালির কোনো কলঙ্ক নাই। কিন্তু ডকুমেন্টেশন তা বলে না। তারপরেও আমাদের সত্যি তো অন্যরকম। এই সত্যিটা কে নির্মাণ করে? এই সত্যিটা নির্মাণ করেন ইতিহাস লেখকরা। এই সত্যিটা নির্মাণ করেন একাডেমিকরা। এই সত্যির ধারাবাহিকতায় আজকের দিনে এসে সোশ্যাল মিডিয়া, রিলস, কনটেন্ট ক্রিয়েটর এভরিবডি ওই সত্যির ধারাবাহিকতা মানে ওই বানানো সত্যির ধারাবাহিকতা বহন করতেছেন। তারা কোথায় নিঃশব্দে, যেহেতু এটার প্রতিবাদ হচ্ছে না যুগের পর যুগ, ওই ন্যারেটিভ বলে যাচ্ছেন যে আর্জেন্টিনা মানেই কলঙ্কিত।
আর্জেন্টিনা বিশ্বকাপ জয় মানেই কলঙ্কিত, বাকিগুলো ন্যারেশন থেকে ফেলে দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে? দেখেন, এটা তো মুছে দেওয়া হয় নাই। মুছে দিলে দেবব্রত জানলো কোত্থেকে? ফিফার আর্কাইভে আছে, উইকিপিডিয়ায় আছে, এভরিহোয়ার। আপনি টেলিগ্রাফের রিপোর্টগুলো পড়েন, আছে তো। মোছা হয় নাই, কিন্তু ন্যারেটিভে নাই। ন্যারেটিভ বিল্ড করা হয় হচ্ছে বই লিখে, ন্যারেটিভ বিল্ড করা হয় কলাম লিখে, ন্যারেটিভ বিল্ড করা হয় বুদ্ধিজীবিতা দিয়ে। আর্জেন্টিনার এগেনস্টে এই তিনটা জিনিস গেছে, একাডেমিশিয়ানদের কর্মকাণ্ড। এখন কেন গেছে এটা নিয়ে আলাপ করতে গেলে যে লেভেলের দক্ষতা থাকা উচিত আমার সেটা নাই। আমি বড় জোর অনুমান করতে পারি, খুব বড় জোর অনুমান করতে পারি। আমি এটা নিয়ে মনে করি এদুয়ার্দো গালিয়ানো বা কিছু বড় বড় বিশেষজ্ঞ আছেন, তাদের আরও কাজ করা উচিত বা হয়তো হবে ভবিষ্যতে, যে আর্জেন্টিনা নিয়ে এই ফ্রেমিংয়ের মূল সাইকো অ্যানালিসিসটা কী বা হিস্টোরিক্যাল অ্যানালিসিসটা কী। তবে আমার স্বল্প বিদ্যায় যেটা বুঝি যে আর্জেন্টিনার ইতিহাস, নৃতাত্ত্বিক ইতিহাস এবং আর্জেন্টাইনদের চরিত্রগত গঠন, এই দুটো জিনিস ব্যাপক প্রভাব ফেলছে। প্রথমত হচ্ছে একটু সংক্ষেপে বলবো এই অংশটা, কারণ যেহেতু আমার দখল কম। দখল আছে, দখল একেবারে নাই তা না, কিন্তু আমার কোয়ালিফিকেশন কম। ফলে আমার এই কথা বলা ঠিক না। আমি যেহেতু রেফারেন্স নাই, আমি কেমনে বলবো? তবে একটু সংক্ষেপে বলে, আর্জেন্টিনার ইতিহাস, নৃতাত্ত্বিক ইতিহাস নিয়েও এক ধরনের ভুল বোঝাবুঝি আছে। অর্ধসত্য বা জল মেশানো সত্য বলা হয় যে আর্জেন্টিনায় একটা ধারণা আছে আর্জেন্টিনা কালোদের দেশ ছিল, ওখানে কালোদের এথনিক ক্লিনজিং করে, মানে জাতিগত নির্মূল করে ইউরোপিয়ানরা সাদাদের রাজত্ব কায়েম করছে। এই কথাটা নানা রকম প্রবলেমেটিক কথা। কালোদের নির্মূল করা হয়েছে, এটা সত্যি। এথনিক ক্লিনজিং হয়েছে, এটাও সত্যি। কিন্তু ওটা কালোদের দেশ ছিল না, এটাও সত্যি। ওটা সাদাদের দেশ ছিল না, এটাও সত্যি। আপনার মনে হচ্ছে এত সত্যি করছে, তাহলে তোর কিছু থাকলো না। এত সত্যির ঠাল্লায় তোর জায়গায় তাইলে মানুষই থাকে না। আর ভাই ছিল, আর্জেন্টিনায় মানুষ ছিল। আর্জেন্টিনায় যে মানুষরা বসবাস করতেন তারা খুব অসাধারণ মানুষ ছিলেন। সেই মানুষগুলোর একটু তাদের জাতিগোষ্ঠীর নাম বলি: গুয়ারানি, মাপুইচে, দেগুতা, কেচুয়া, এরকম অনেক বর্ণময় সম্প্রদায় জাতিগোষ্ঠী ওখানে ছিলেন। কেউ আন্দিজ পর্বতমালার উপরে, কেউ সমতলে, কোনোটা যোদ্ধা জাতিগোষ্ঠী, কোনোটা যাযাবর জাতিগোষ্ঠী, কোনোটা সেই কালে কৃষিকাজ শিখে ফেলছিল, কেউ আবার ইনকাদের সঙ্গে বাণিজ্য করতো। সে এক রোমান্টিক যুগ ছিল। 12,000 13,000 বছর আগের ইতিহাস। এরা ও বোরিং প্রণালী পার হয়ে ওখানে পৌঁছেছিল, তারপরে নিজেদের মতো করে এখানে মানব সভ্যতা গড়ে তুলছে এবং ওখানে মানে তারা খুব উন্নত মানব সভ্যতা গড়ে তুলছিল। কিন্তু ওই যে পৃথিবীর কোনো জায়গায় মানব সভ্যতা তো রেহাই পায় নাই ইউরোপীয়দের হাত থেকে। স্প্যানিশরা এখানে রূপার সন্ধানে পৌঁছাইছিল, যে এখানে কোথায় যেন একটা নদী ধরে আগাইলে রূপার পাহাড় পাওয়া যাবে। আর্জেন্টিনা নামটা হচ্ছে আর্জেন্টাম থেকে আসে। আর্জেন্টাম মানে কি? সায়েন্সের ছাত্ররা হাত তোলেন। আর্জেন্টাম মানে হচ্ছে রূপা। আর্জেন্টাম থেকে আসে, মানে ওখানে মনে করা হতো যে ওই আর্জেন্টিনার ভেতর থেকে প্রবাহমান নদী, ওটা রূপার নদী। ওটা ধরে এগোলে একসময় রূপার পাহাড় পাওয়া যাবে। আসলে কিন্তু গেছিল, পরবর্তীকালে পেরুতে গিয়ে সেই জিনিস পাওয়া গেছিল। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু ওই থেকে ওই রূপার লোভে কাতারে কাতারে স্প্যানিশরা ঢোকা শুরু করলো, পরে ইতালিয়ানরা আসলো, ব্রিটিশরা আসলো। এসে ওই কালো কৈতালে, কালো ওদের ব্যাপারটা, প্রসঙ্গটা আসলো কোত্থেকে? প্রথমে এদের সঙ্গে সংঘাত হলো হচ্ছে এই আদিবাসীদের। এরা কি করলো, এই স্প্যানিশরা কি করলো, কালোদের এখানে আনলো। কালোরা কিন্তু এখানে আদিবাসী ছিলেন না। আদিবাসী ছিলেন ওই আদিবাসী জনগোষ্ঠীরা, গুয়ারানিদের মতো যারা। ম্যারাডোনা একজন গুয়ারানি বংশধর। বলতেছি, দেখেন ফ্রেমিংটা কিভাবে হয়। তো এভাবে ওখানে প্রথমে আদিবাসীদের সঙ্গে ইউরোপিয়ানদের একটা সংঘাত হলো, কিছুটা সংমিশ্রণ হলো। তারপর কালোদের আনা হলো হচ্ছে আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে, উপকূল থেকে এনে সারা পৃথিবীতে যেটা হয়েছে দাস ব্যবসা, দাস হিসাবে আনা হয়েছে। এমন না যে আর্জেন্টিনা পুরো ভূখণ্ড জুড়ে কালোদের প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা ছিল। তারা মূলত বুয়েন্স আয়ার্স কেন্দ্রিক ছিলেন। তাদের সংখ্যা সর্বোচ্চ পৌঁছাইছিল 20% কাছাকাছি। কেউ বলেন 26%, কেউ বলেন 20%। যাই হোক, সেটাও কম না। বুয়েন্স আয়ার্সের মতো শহরে 20%, বাকি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন না। এটা সত্যি, তারা একটা এথনিক ক্লিনজিংয়ের শিকার হচ্ছেন। এখন সেটা এই না যে গুলি গুলি করে মারা হচ্ছে তাদেরকে। একটা বড় অন্যায় হচ্ছে তাদেরকে। একটা যুদ্ধে পাঠানো হয়েছিল যে তোমরা এই যুদ্ধ জিতে আসলে তোমাদের দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে, মিথ্যা কথা বলে পাঠানো হয়েছিল আদিবাসীদের সঙ্গে। ওখানে যুদ্ধে তারা পরাজিত হয়েছে, মৃত্যুবরণ করছে। এটাকে কি সরাসরি এথনিক ক্লিনিং বলা যায়? বলা উচিত, বলা উচিত, আই অ্যাগ্রি।
এছাড়া এদের খাবার দাবার সীমিত করে এদের নানা রকম রোগ চিকিৎসার অসুবিধা ঘটায়। ইউরোপিয়ানরা যখন ওখানে আফ্রিকানদের নিয়ে আসলো, এই জায়গার রোগ শোকের সঙ্গে তাদের রোগ জীবাণুর সঙ্গে আফ্রিকানদের শরীর মানাচ্ছিল না, ফলে ওই রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না, এদের মরতে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, এদের মিশে যেতে দেওয়া হয়েছে, যেটা তখন আর্জেন্টিনার স্বাধীনতার পরে যখন তারা স্পেন থেকে স্বাধীন হলো কিন্তু ক্রিওলদের নেতৃত্বে। স্বাধীন হলো এই যে আর্জেন্টিনার নতুন নেতৃত্ব, মানে ওই সময় যারা আর্জেন্টাইন তারা কি স্প্যানিশ? মানে দেখেন, স্পেন থেকে তো স্প্যানিশরা স্বাধীন হইতে পারে না। এটা একটা কমন প্রশ্ন না যে আর্জেন্টিনা যদি স্পেনের পুরোপুরি উত্তরাধিকার বহন করে তাহলে আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ হলো কেন? যদি স্প্যানিশরাই আজকের আর্জেন্টাইন হয় তাহলে এরা কেন যুদ্ধ করছিল? এরা হচ্ছে ক্রিওল, এরা স্প্যানিশ না। স্প্যানিশদের সঙ্গে আদিবাসীদের মিশ্রণে, জৈবিক মিশ্রণে একটা নতুন জাতিগোষ্ঠীর জন্ম হয় যাদেরকে বলে ক্রিওল। এই ডি মারিয়ারা যে ধরনের জাতিগোষ্ঠী, এটা হচ্ছে ক্রিওল। এরা স্প্যানিশ এবং উপজাতীয়দের সংমিশ্রণ। এরকম জাতিগোষ্ঠী আর্জেন্টিনায় বেশি। আপনি এই যে বলেন না লোকে ফুটবল দলে কেন সব শ্বেতাঙ্গ, ফুটবল দলে যা এর বেশিরভাগই মিশ্র, এর বেশিরভাগই মিশ্র জেনেটিক্স। এর ভিতরে ধরেন লিওনেল মেসি, ম্যাকঅ্যালিস্টার, তারপরে এই গার্নাচো তো দলে নাই, এরকম দু তিনজন ছাড়া একেবারে ডিরেক্ট ইউরোপিয়ান বংশলতিকা আপনি খুব একটা পাবেন না। সবই কোনো না কোনো জায়গায় তারা উপজাতীয়দের সঙ্গে, উপজাতীয় না সরি, ওখানকার আদি জনগোষ্ঠীর সঙ্গে মিশ্রিত হচ্ছেন। তাদের বলে মূলত ক্রিওল। ক্রিওলটা একটু ভদ্র, মানে পয়সাওয়ালা হয়ে গেলে আর কেউ স্বীকার করতে চায় না। তারা এইটা ঠিক যে ওখানে শ্বেতাঙ্গরা ওটা গেঁথে দিয়ে যেতে পারছে যে তুমি তোমার ক্রিওল পরিচয়টা বলবা না, বলবা আমি হচ্ছে ইউরোপিয়ান বংশোদ্ভূত। কালোরাও কি পুরোপুরি শেষ হচ্ছে? মোটেও না। কালোদের সঙ্গে আবার মেস্তিজোদের সঙ্গে মিশ্রণ হচ্ছে। মেস্তিজো কারা? মেস্তিজো হচ্ছে এই যে ইয়েদের উত্তরসূরিরা, আদিবাসীদের উত্তরসূরি, মানে ম্যারাডোনা যেটা। ম্যারাডোনা হচ্ছেন গুয়ারানি সম্প্রদায়ের উত্তরসূরি। ওদের সঙ্গে যখন কালোদের মিশ্রণ হয়েছে, ওটা হচ্ছে মেস্তিজো। ম্যারাডোনারা হচ্ছেন মেস্তিজো। ম্যারাডোনা খুব গর্বের সঙ্গে বলতেন যে আই এম এ ব্ল্যাক ম্যান, আই এম এ গুয়ারানি। উনি ওই নিজের যে গুয়ারানি বংশ, পূর্বপুরুষের বাড়ি, ওখানে কয়েকবার বেড়াতেও গেছেন যে কোথায় আমার পূর্বপুরুষের বাড়ি। এই কার্লোস তেবেজ, তারপরে মানে আপনি এই এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, বেশিরভাগ হচ্ছে মেস্তিজো। এরা কেউ ইয়েও না, ক্রিওলো না, স্প্যানিশও না, বা ইউরোপিয়ান বংশোদ্ভূতও না। এরা হচ্ছে মেস্তিজো। এটা কালো আর আদিবাসীদের সংমিশ্রণ। ফলে যে ফ্রেমিং, সস্তা ফ্রেমিং আমাদের এখানে চলে, বা পুরো পৃথিবী জুড়ে ইউরোপিয়ানদের তৈরি করা যে ফ্রেমিং চলে, ইউরোপিয়ান বুদ্ধিজীবীরা এই ফ্রেমিংটা করে দিচ্ছে যে ওরা যেহেতু ইউরোপের কথা শোনে না, ফলে ওদের বানায় দাও যে ওরা হচ্ছে সাদাদের বংশোদ্ভূত সাদা এবং শুধু অত্যাচারী। অবশ্যই আর্জেন্টিনার শাসকরা শ্বেতাঙ্গপন্থী এবং কালো নির্মূলকরণে নেতৃত্ব দিচ্ছেন, এথনিক ক্লিনজিং করছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আর্জেন্টিনার জনগোষ্ঠী ধরে আপনি যদি অভিশপ্ত মনে করেন যে এরা সবাই সাদাদের বংশধর, এখানে আদিবাসী বা কালোদের কোনো স্থান নাই, তাদেরকে অস্তিত্ব নাই, তাহলে বিরাট একটা ঘোরের মধ্যে আছেন, বিরাট একটা ঘোরের মধ্যে আছেন। ইতিহাস কখনো এরকম সরল রৈখিক না, ইতিহাসে বহু মিশ্রণ হয়, ইতিহাসে বহু লেয়ার থাকে। সেই লেয়ারগুলোকে মুছে দেওয়া হয়েছে, মুছে দিয়ে আর্জেন্টিনাকে একটা ভিলেন পোর্ট্রেট করা হয়েছে। এখন শাসকদের অন্যায়তে আপনি পুরো জাতিগোষ্ঠীকে, কখনো কোনো জাতিগোষ্ঠীকে এইভাবে ভিক্টিমাইজ করতে পারেন না। আমি কখনোই পাকিস্তানি শাসকদের কারণে পুরো পাকিস্তানি জাতিগোষ্ঠীকে ঘৃণা করতে পারি না। তাহলে আমরা দুটো থিসিস করে ফেললাম, দুটো থিসিস দেখে ফেললাম। একটা হচ্ছে যে যেটা বলা হয় যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কলঙ্কিত, এই থিসিসটা সঠিক না। কলঙ্কিত বললে প্রায় সব বিশ্বকাপে বলতে হবে, আর না বললে কাউরে বলেন না, তাহলে এই থিসিসটা ভুল। ২ নম্বর থিসিস হচ্ছে আর্জেন্টিনার জাতিসত্তা নিয়ে যে কথা ফ্রেমিংটা করা হয়, এখানে একটু জল মেশানো আছে। আর্জেন্টাইন মূল জনগোষ্ঠী যে মেস্তিজো, অর্থাৎ আদিবাসী এবং কালোদের এবং স্প্যানিশদের একটা বর্ণসংকর, এই জিনিসটা মুছে, মানে স্বীকার করা হয় না। শুধু এথনিক ক্লিনজিংয়ের অংশটা বলা হয়, যেটা সত্যি। এটা কিন্তু কখনোই ভাবেন না যে দাদা এথনিক ক্লিনজিংয়ের মতো ভয়াবহ একটা জিনিস বোধহয় মুছে দিতে চাচ্ছে। না না, ওই কাজ করা যাবে না। ওটা হোক চে গুয়েভারার দেশ, হোক ম্যারাডোনার দেশ, মেসির দেশ, কলঙ্ক যখন হয়েছে, অত বড় কলঙ্ক ইতিহাসে খুব কম হয়েছে। একটা জনগোষ্ঠীরে আপনি পাঠায় দিলেন যুদ্ধ করতে যাও, করলে তুমি দাসপ্রথা থেকে মুক্তি পাবা, জেনে যে ওরা মরে যাবে ওখানে, এর চেয়ে বড় কলঙ্ক হয় না। কিন্তু শুধু ওটা না,
আর্জেন্টিনার ইতিহাসে, জাতিসত্তার ইতিহাসে এগুলোও আছে। কালোরা এই দলে আছেন, মেস্তিজো হিসাবে আছেন, ক্রিওল হিসাবে আছেন। এখন ঘটনা হচ্ছে এটার সঙ্গে ওটা সম্পর্ক কি? এই দুটো থিসিস কেন উচ্চারণ করলাম? তাহলে এটার সঙ্গে এই যদি মেস্তিজোরা থেকে থাকে এখানে, এরা যদি মেস্তিজো হয় মূলত, এই যে বললাম যে আর্জেন্টিনা বর্তমান জাতীয় দলে ম্যাকঅ্যালিস্টার আর মেসি ছাড়া সম্ভবত, আমি সবার তো ওইভাবে ডিটেল ঘুটে বসি নেই, আমার কাছে লিস্ট করা আছে, কিন্তু সম্ভবত এই দুজন ছাড়া এই দলে পিওর ইউরোপিয়ান ব্লাড কেউ নাই, বেশিরভাগই মেস্তিজো। এবং আর্জেন্টিনার যারা লিজেন্ডারি ফুটবলার, কেম্পেস, জানেত্তি এবং দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, ম্যারাডোনা কিন্তু যেই সেই মেস্তিজো না, একেবারে তার দাদির দিকটা প্রত্যক্ষ গুয়ারানি বংশ থেকে আসছে, মানে ওখানে মিশ্রণ নেই। আর তার বাপের দিকটা আসছে ক্রিওল থেকে, এর ফলে মিশ্র হয়েছে, মানে তার রক্তে একদম আদিবাসীদের রক্ত পুরোপুরি বিদ্যমান। দেখেন না, বেটে খাটো চুল, কোকড়া, আদিবাসীদের মতো। এবং আর্জেন্টিনার লোকজন তো ওরকমই। আপনি যেরকম ফ্রেমিং দেখেন যে সব বোধহয় ম্যাকালিস্টারের মতো ধবধবে সাদা বা মেসির মতো, তা না তো। আসলে তো কোকড়া চুল, কালো বেটে এরকম লোকই বেশি। আর এই নিয়ে বলতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে, কিভাবে এলপিবে আসছে, কিভাবে 20-এর দশকে এই চতুর কাঠামোকরণ হয়েছে। কিন্তু এইটুকু বলি যে এই মেস্তিজোর সঙ্গে এই যে ন্যারেটিভ তৈরির একটা সম্পর্ক কি, এই জায়গাটায় আমার হাইপোথিসিস, এই জায়গাটায় আমি আসলে একটু অনুমান করব। সেটা কি? সেটা হচ্ছে একাডেমিশিয়ানরা সব সহ্য করতে পারেন, বিপ্লবী সহ্য করতে পারেন, প্রতিবাদী সহ্য করতে পারেন, ভদ্র সহ্য করতে পারেন, তার অনুগত সহ্য করতে পারেন, তার বিদ্রোহীও সহ্য করতে পারেন, কিন্তু বেমানান অসভ্য সহ্য করতে পারেন না। ইতিহাসবিদরা বেমানান অসভ্যদের কোথাও জায়গা দিতে চান না। আর্জেন্টাইন মেস্তিজোরা, বিশেষত ফুটবল খেলা মেস্তিজোরা, এই যে এলপিবে, এই যে ফুটপাত থেকে উঠে আসা যে ফুটবলাররা, এরা হচ্ছে অসভ্য, এরা হচ্ছে পিওর অসভ্য মেস্তিজো। এই জিনিসটা, মানে এগুলো কিন্তু ওদের ভাষায় বলতেছি, আমি ওদেরই ভালোবাসি মূলত। ওদের ভালোবাসা থেকেই আমি আর্জেন্টিনার প্রতি এত দরদি, মেস্তিজোদের প্রতি ভালোবাসা থেকে। যাও, কিন্তু এরা ইউরোপিয়ানদের চোখে, হিস্টোরিয়ানদের চোখে এরা হচ্ছে অসভ্য, এরা কোনো পাতে দেওয়া যায় না। আপনি সিম্পলি ভাবেন না, ইংল্যান্ডের একজন নাইট ঠিক করলেন আজকে যে পৃথিবীর এই মুহূর্তের সেরা 20 জন গোলরক্ষককে ডেকে উনি একটা সম্মাননা দেবেন, একটা হল রুমে আয়োজন করলেন। সেখানে এমি মার্টিনেজের ডাকার সাহস পাবে এই লোক? সে তো ভাববে যদি কিনা ওরাতে সম্মাননাটা দেওয়ার পরে ওই সম্মাননার যে স্মারকটা দিব ওইটা দিয়ে ওই সৌদি আরবে যে কাতারে যে ভঙ্গিটা করছিল ওই ভঙ্গিটা যদি করে ওরকমভাবে দৌড়ে, তাহলে তো গেছে। মানে কত বড় অসভ্য চিন্তা করেন এই, মানে এই যে একাডেমিশিয়ান হিস্টোরিয়ানদের যে সাজানো গোছানো সুন্দর সরল রৈখিক ইতিহাস, সেখানে তো এদের মানানসই করাই যায় না রে ভাই। এই যে মেস্তিজোদের কালচার, এটা ব্রাজিলিয়ানদের যে দারিদ্র্যের রূপকথা তার সঙ্গে মেশে না, এটা চিলির যে সাহিত্যিক রূপকথা বা উরুগুয়ের তার সঙ্গে মেশে না, এটা কিউবার বিপ্লবের সঙ্গেও মেশে না। কিউবারেও মেনে নেওয়া যায় যে কিউবায় আমেরিকা বিদ্রোহী শুরু, ওরা তো অসভ্য না। কিন্তু আর্জেন্টাইন মেস্তিজোরা হচ্ছে অসভ্য, মানে এই ইউরোপের চোখে, একাডেমিশিয়ানদের চোখে, সুশীল সমাজের চোখে এদের কোথাও নেওয়া যায় না। আপনি চিন্তা করেন এদের হিরোরা কারা? এদের হিরো হচ্ছে ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। নেপলসে যা বস্তিতে গিয়া জাইলাদের সঙ্গে কোকেন খায়, কিংবা একটা সিগারেট ধরা ওখানে বসে টানতেছে। বস্তির এক বুড়ার মেয়ের বিয়েতে সে নাপোস টিমের তারকাদের নিয়ে পাহাড়ের গোড়ায় মাঠে গিয়ে হাজির হয় খেলতে। এই নাকি হিরো। এ জর্জ বুশের মেয়ে হাত বাড়ায় দেয়, সে বলে আপনার সঙ্গে হাত মিলাবো না, আপনার বাবার হাত, আপনার হাতে আপনার বাবার রক্ত, আপনার বাবার হাতে রক্ত মেশানো ছিল, এই জন্য আপনার হাতেও রক্ত মাখানো, আমি হাতে হাত মিলাই না। কি অসভ্য না? এই ভদ্র সমাজে চলে নাকি? তুমি ভাই আমেরিকারে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু যখন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে তখন তো একটু গদ্য গদ্য ভাব করবে না? ওরা ওইটা শিখতেই পারে নাই, ওই জিনিসটা শিখতেই পারে নাই। কার্লোস তেভেজ কত বড় অসভ্য, তার জার্সি পরার, হলুদ জার্সি পরতে বলছিল ব্রাজিলের জার্সি শাস্তি হিসাবে, সে সেই কোচরে নাকের উপরে ঘুষি মারছিল। এটা কোনো কথা? এই হচ্ছে মেস্তিজোদের কালচার। আপনি ভাবেন যে এই যে মারিও কেম্পেস খুব ভদ্রলোক, তাই না? মেস্তিজো কিরকম? মেস্তিজো 78 যখন বিশ্বকাপ জিতলো, সবাই দিব্যি পদক নিচ্ছে প্রেসিডেন্টের কাছ থেকে, কেম্পেসের খবর নাই। কেম্পেসে গিয়ে ম্যানেজার বলছে, ভিদাল নিজে দাঁড়ায় পদক দিচ্ছে, তোমার ডাকে, তুমি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ওর কাছ থেকে আমি পদক নেই না, গিয়ে বলো পারলে আমার গুলি করে মারো।
আসছিলাম আর্জেন্টিনার জন্য খেলতে, স্পেন থেকে আইসা খেলে দিয়ে জিতায় দিয়ে চলে যাচ্ছি। আমি তার কাছ থেকে পদক নিব না। আমি স্বৈরশাসকের কাছ থেকে পদক নিই না। আপনি ভাবেন সিজার মেনোত্তি খুব ভদ্রলোক? আপনার বড়, বড় বক্তৃতা শুনে, সেমিনার শুনে তাই মনে হয়? বলি বটে সর্বকালের সেরা ফুটবল দার্শনিক। কিসের ফুটবল দার্শনিক? মাঠের পাশে বসে চুরোট ধরায় আমেরিকারে গালাগালি করতেছে, ক্যাপিটালিস্টদের গালাগালি করতেছে। এই লোককে সহ্য করা যায়? আচ্ছা বলেন, এদের পক্ষে তো বামপন্থী সুশীলরাও দাঁড়ায় না। আর্জেন্টাইন এই যে বিপ্লবী বলেন, আর্জেন্টাইন মেস্তিজোদের যে কর্মকাণ্ড, এদের পক্ষে তো সুশীল সমাজও দাঁড়ায় না। কারণ এরা আবার সমাজতন্ত্র বলতে, বামপন্থা বলতে মার্কস অ্যাঙ্গেলসে মানে না। এরা বলে যে ওগুলা এখানে চলে না, আমরা আমাদের মতো করে বামপন্থা কায়েম করব, সেটা কি পেরোনিজম। ওরা এই যে মিলেই এখন যে প্রেসিডেন্ট, ইহুদিবাদী প্রেসিডেন্ট, এই তো ইহুদিবাদের বিশাল কর্ণাধার, তারে দুই চোখে দেখতে পারে না, তারে উৎখাত করবে কারে দিয়ে? রে উৎখাত করবে ওরকম এক মেস্তিজো নেতারে দিয়ে, যে কিনা মনে করে যে হুয়ান পেরনি যে কথা বলছে না ওটাই হচ্ছে বামপন্থা। মার্কস অ্যাঙ্গেলসও করে না তারা। আচ্ছা তাই যদি হয় তাহলে এদের পক্ষে থাকে কেউ? ইউরোপিয়ান সাদারা নাই, একাডেমিশিয়ানরা নাই, হিস্টোরিয়ানরা নাই, সমাজতান্ত্রিক সুশীলরা পর্যন্ত নাই। কারণ ওরা মার্কস অ্যাঙ্গেলস লেনিনও মানে না। ওখানে যে সমাজতান্ত্রিক পার্টিগুলো আছে তাদের অবস্থাও সুবিধার না। পুরো লাতিন আমেরিকা জুড়ে সমাজতন্ত্র বলতে মার্ক্সীয় সমাজতন্ত্রই বোঝায়, শুধু এই একটা দেশে বামপন্থা বলতে পেরোনিজম বোঝায়। সমাজ ওখানে মার্ক্সীয় সমাজতন্ত্র আছে, তাদের অবস্থা অত সুবিধার না। যখন আপনি শোনেন যে কৃষ্ণার বা অন্য বামপন্থীরা ক্ষমতায় আসে, ওটা কিন্তু মার্ক্সীয় সমাজতান্ত্রিক না, তারা মার্ক্সীয় বামপন্থী না, তারা তাদের মতো পেরোনিস্ট। তা এবং সে পেরোনিজম হচ্ছে এরকম পাগলা জিনিস, অসভ্য জিনিস। ওদের গায়করা, ওদের মিউজিক এবং ফুটবলে এটা হচ্ছে বেশি, পরে সেটা পলিটিক্সেও ইনভলভ হয়। মিউজিশিয়ানরা আর ফুটবলাররা পুরা এই সুশীল সমাজের চোখে দিব্যি অসভ্য, দিব্যি অসভ্য। এরা এমি মার্টিনেস, এরা ডিয়েগো ম্যারাডোনা, এরা ওমর শিবারি, এরা সেসারিনি, এরা কেম্পেস, এদের পাতে দেওয়া যায় না। এদের আপনি একটা ভদ্রলোকের আসরে ডাকতে পারবেন না। ফলে ভদ্রলোকের আসরে যাদের ডাকা যায় না তাদের ক্ষেত্রে দুটো উপায় থাকে। এক হচ্ছে তাদের ইতিহাস থেকে অস্বীকার করে ফেলা, যে না তোমাদের নামই নেব না ইতিহাসে। সেটা তো উপায় নাই, ৩ বিশ্বকাপ তো জিতে ফেলছে। ফুটবলের তো প্রথম সম্রাট আর্জেন্টাইনরা। ওই যে ওইদিন আমার কমেন্টে কে যেন কমেন্ট করছে যে সব কিছু শুরু আর্জেন্টিনা থেকে, তাই না? আর্জেন্টিনার বাইরে ফুটবল ছিল না? ছিল না। ইংলিশ দ্বীপের বাইরে প্রথম ফুটবল সংগঠিত হয় আর্জেন্টিনায়। আর্জেন্টিনায় যখন লিগ শুরু হয়ে গেছে তখনও পর্যন্ত ব্রাজিলে প্রথম ওই ফুটবল হাতে ওই ব্রিটিশ এসে পৌঁছায় নাই। মানে ব্রাজিলিয়ানরা তখন ফুটবলের নাম জানে না। এইভাবেই আর্জেন্টিনার ইতিহাস ছিল। এখন সেই জিনিসটা আপনি মুছে দিতে পারতেছেন না পুরা। তাহলে একটা উপায় আছে। তাহলে হচ্ছে জিনিসটাকে নীরব করে দেওয়া। নীরব করে দিয়ে তাদের কেলেঙ্কারিগুলোকে শুধু ফ্রেমিং করতে থাকা, শুধু ফ্রেমিং করতে থাকা। এই পৃথিবীতে কোনো একটা রাষ্ট্র, যে রাষ্ট্র, আমি আজও পর্যন্ত এমন একটা রাষ্ট্রের সন্ধান পাই নাই যেটা আমাকে স্বর্গরাজ্যের অনুভূতি দেবে। যে না এই রাষ্ট্রটার ইতিহাস কলঙ্কমুক্ত। এই রাষ্ট্রটা যত কাজ করছে সব কলঙ্কমুক্ত। এরকম রাষ্ট্র পৃথিবীতে আমার মনে আমি দেখি নাই, থাকতে পারে, আমি দেখি নাই। আমি যত পড়াশোনা করছি ইতিহাস অমুক তমুক নিয়ে, কোথাও মনে হয় নাই যে এই রাষ্ট্রটার ইতিহাসে কোথাও কোনো একটা কলঙ্কের অধ্যায় আসে নাই। আর্জেন্টিনার ইতিহাসে অনেক কলঙ্কের অধ্যায় আছে। আর্জেন্টিনার ইতিহাসে কলঙ্কের অধ্যায় আছে, ইউরোপিয়ানদের ইতিহাসে তার থেকে ১২১ গুণ আছে। কৃতদাস ব্যবসার ইতিহাস আছে, কালোদের শোষণের ইতিহাস আছে, আজও পর্যন্ত আফ্রিকান খনিজ সম্পদ লুটপাটের ইতিহাস আছে, সারা পৃথিবীতে যুদ্ধ দাঙ্গা বাধায় বেড়ানোর ইতিহাস আছে, আমেরিকানদের সেই ইতিহাস আছে, ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, সবার আছে। তাহলে শুধু আর্জেন্টিনার ফ্রেমিংটা এরকম কেন? জার্মানদের ইতিহাসটা কি? জার্মানরা সারা পৃথিবীতে কি করে বেড়াচ্ছে? হোয়াইট সুপ্রিমেসির নাম করে নিধন করে বেড়ায় নাই একসময় পৃথিবীতে? সেই জার্মানরা ভালো হয়ে গেল এই সবগুলো বিশ্বকাপ বিতর্কিত করে। ইতালিয়ার মুসল্লিনির যেটা বিশ্বকাপ ভালো হয়ে গেল, শুধু খারাপ হয়ে গেল আর্জেন্টিনারটা। কারণ ওই একটাই, ওরা অসভ্য, ওদেরকে পাতে দেওয়া যায় না। ওই সব যুক্তি কোনো যুক্তিই না। শেষ বিচারে আপনাকে কেউ বলবে যে না ওরা এথনিক ক্লিনজিং করছে এই জন্য ওরা খারাপ, কেউ বলবে ওরা হাত দিয়ে গোল করে এই জন্য ওরা খারাপ। এগুলো কোনোটাই সত্যি না। সত্যি একটাই, সেটা হচ্ছে ওরা অসভ্য, ওরা ব্যাকরণ মানে না, ওরা যত্রতত্র গান গাইতে পারে। ওরা হঠাৎ করে আপনার কথা পছন্দ না হলে মানে বলতে চাচ্ছিলাম না, গয়কচিয়ার মতো প্যান্টটা খুলে ফেলতে পারে। এতটাই অসভ্য ওরা। এই অসভ্যতাকে আপনি কিভাবে দেখবেন আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে ইতিহাসকে এরকম সরলরৈখিক করেন না। আপনার যদি অসভ্যতা না পছন্দ হয়, নাই পছন্দ হতে পারে। এমি মার্টিনেজ যেটা করছে বিশ্বকাপের মঞ্চে দাঁড়ায়, আমিও এটা নিতে পারি নাই ঠিকমতো। ওইটা যদি আর্জেন্টিনার না হতো বা আমি যদি এরকম মেস্তিজীয় ভক্ত না হইতাম, তাহলে আমিও হয়তো দু কথা মন্দ কথা লিখে ফেলতাম যে এটা কি হলো রে ভাই,
এত গুণী গুণী মানুষের সামনে এটা কোনো ভঙ্গি হলো? নেওয়া যায় না তো। কিন্তু তার মানে এই না যে তাদেরকে ওরকম আপনি ডিহিউম্যানাইজ করে ফেলবেন। ওইটা একটা সংস্কৃতি। আপনার ক্যারিবীয় সংস্কৃতিকে যেরকম মানতে হবে, ব্রাজিলিয়ান সংস্কৃতিকে মানতে হবে, ইউরোপিয়ান সংস্কৃতিকে মানতে হবে, ইন্ডিয়ান সংস্কৃতিকে মানতে হবে, পারস্য সংস্কৃতিকে মানতে হবে, আর্জেন্টিনার ওই যে অসংস্কৃত সংস্কৃতি ওটাকেও মানতে হবে। ওটাকে অসভ্যতা বলে উড়ায় দিয়েন না। ওটাই ওদের গান, ওটাই ওদের ফুটবল, ওটাই ওদের সংস্কৃতি। ফলে ওই অসভ্য সংস্কৃতি বলে ওদেরকে যে ফ্রেমিং করতে, করতে এই জায়গায় ঠেলে নিয়ে আসছেন যে ওই আর্জেন্টিনা মানেই কেলেঙ্কারি, আর্জেন্টিনা মানেই কলঙ্ক। এই জিনিসটা হচ্ছে ইতিহাসের আরেকটা কলঙ্ক। কলঙ্ক দিয়ে কিছু নাম কলঙ্ক ছড়ায় দিলেন। এই আরকি। যাই হোক শেষটুকু আমার হাইপোথিসিস, আগের দুটো কিন্তু থিসিস। ফলে এই ১ম দুটো ক্রস চেক করতে পারেন, শেষটুকু বিশ্বাস, অবিশ্বাস, মানা না মানা আপনার ব্যাপার। আমি শুধু একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি বললাম। সেই দৃষ্টিভঙ্গিটা একদিন হয়তো যোগ্য গবেষকরা এটা নিয়ে গবেষণা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।